শুধু ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩০ জন শহীদ হয়েছে। আমার মনে হয় এখন কোনো জেলা হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার মতো সবচেয়ে বেশি যে ৩০ জন আমাদের আন্দোলন কর্মী শহীদ হয়েছে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়াতে যার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগের শাসন ছিল, সে স্বৈরাচারের চেয়েও যদি অন্য কোনো কুখ্যাত সংজ্ঞা দেওয়া যায়, সেই সংজ্ঞার অধিকারী সেই লোকের মুক্তি। বিভিন্ন বক্তৃতায় আমাদের এই আলেম ওলামাদেরকে তারা যেভাবে অপমান করেছে, তার নেতৃত্বে যেভাবে আমাদের এই জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় হত্যাযজ্ঞ চালিয়েছিল 2018 নির্বাচনে। আমার এক বন্ধু বলেছেন যে রাজগড়ের সেন্টারে 2018 নির্বাচনের আগের রাতে সব সেন্টারে তারা কিন্তু ভোট রাতে ছাপে, যেটা আমরা বলি নিশি রাতের ভোট ছাপিয়েছিল। তারপরও এই রাজগড় সেন্টারটি নাটাই উত্তর ইউনিয়নের একটি বহুল বিএনপি অধ্যুষিত সেন্টার। এই সেন্টারে মানুষ কেন ভোট দিতে গিয়েছে, সেই কারণে সে সশরীরে উপস্থিত হয়ে নিজের গুলি দিয়ে, পিস্তলের মাধ্যমে গুলি দিয়ে আমাদের অনেক নেতা কর্মীকে আহত করেছে এবং একজনকে নিহত করেছে। এবং সেই ঘটনার জের হিসাবে সেই দিন তারা এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের পেটুয়া বাহিনী সেই দিন বিকেলবেলা আমার বাড়িতে হামলা চালিয়েছিল। আমার বাড়ি ঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে সহযোগিতা করেছিল তৎকালীন প্রশাসন। আমরা অনেক ফোন দিয়েছি প্রশাসনকে যে আপনারা আসেন, দেখেন। সেই যৌথ বাহিনী থেকে শুরু করে কেউই কিন্তু আসে নাই, বরঞ্চ এই হামলাকারীদের তারা সুরক্ষা দিয়ে এই হত্যাযজ্ঞ যাতে আরো নিবিড়ভাবে চালাতে পারে সেই কারণে তারা সহযোগিতা করেছিল। আজকে আমরা যদি এই মঞ্চে যারা আমরা উপস্থিত আছেন, জামাতে ইসলাম থেকে শুরু করে আমাদের হেফাজতে ইসলামী থেকে শুরু করে চরমনায় সহ, খেলাফত সহ, ইসলামী ঐক্যজোট সহ আজকে আমরা যারা আছি, আমরা যদি একতাবদ্ধ না থাকি, আগামী দিনে কিন্তু এই স্বৈরাচাররা আবার জেগে বসবে। আমাদের শুধু জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করলে হবে না, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই স্বৈরাচারেরা ভবিষ্যতে কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু জায়গায় আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করি, আমরা যদি নিজেদের মধ্যে ঐক্যতাবদ্ধ না থাকি, যে কোনো সময় কিন্তু তারা সেই একতাবদ্ধ হয়ে আবার এই ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসতে পারে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে এই দেশে যদি যে ধরনের মব কালচার সৃষ্টি হয়েছে, নতুন করে আপনারা দেখেছেন যে এই চাঁদাবাজি আবার নতুন করে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই নতুন ছাত্র এনসিপি
তারা তাদের সংগঠনের একটি কমিটি বাদে সকল কমিটি তারা ডিজলভ করে দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, আপনারা অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন। আগামী ফেব্রুয়ারিতে মধ্যে আপনারা নির্বাচন দেন। যদি নির্বাচিত সরকার না আসে, সকল কিছু কিন্তু এই আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দ্রব্যমূল্য থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছু কিন্তু আস্তে আস্তে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ ফ্যাসিস্টরা বিভিন্ন ছদ্মবেশে আপনাদের মধ্যে ঢুকে গিয়েছে এবং এই দেশে আবার আরেকটি অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। সংস্কারের নির্বাচনের জন্য যেটুকুন সংস্কার আপনারা সেটুকুন করেন এবং বাকি সংস্কার আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক ক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে, তারা বাকি সংস্কারগুলো করবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার মাধ্যমে সেই কর্মসূচিতে 31 দফার কর্মসূচিতে কিন্তু সকল সংস্কার লিপিবদ্ধ আছে। আজকে আইন সংস্কার কমিশন যে আলোচনাগুলো করেছেন, 2023 সালের 13ই জুলাই বিএনপির যে 31 দফা কর্মসূচি, সকল কর্মসূচিতে এই সকল সংস্কারের কথা সুন্দরভাবে লিখিত আছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, আপনারা একটি সংস্কার করেন, সেটা হলো একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের সংস্কার। তারপর জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং সেই নির্বাচিত সরকার এসে যখন সংস্কার দরকার, অবশ্যই বাংলাদেশের সংস্কার দরকার। কারণ বাংলাদেশকে বিগত স্বৈরাচার 17 বছরে যে অবস্থায় ফেলে রেখেছে, এটার মধ্যে অনেক ধরনের সংস্কার দরকার। কিন্তু সেই সংস্কার হইতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা অবিলম্বে নির্বাচন দেন এবং নির্বাচনে নির্বাচিত যারাই আসে তারা বাকি সংস্কারগুলো করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।